এপ্রিলের মাঝামাঝিতেও পাঠ্য বই পায়নি অনেক শিক্ষার্থী। চলতি বছরের অভিজ্ঞতা নিয়ে আগাম কাজ শুরু এনসিটিবির। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী আমরা এপ্রিলের লাস্ট পার্টে আমাদের টেন্ডার ফ্লোট করছি। প্লট জালিয়াতিতে এবার জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হাসিনা সহ 29 আসামি। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে 3 সাবেক পুলিশ কর্মকর্তা। আইন মেনেই মেঘনা আলমকে গ্রেপ্তার। আইন উপদেষ্টার বক্তব্যে দ্বিমত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা কেমন। আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। আইডি কার্ড ছেঁড়া ও মারধরের জেরে সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের ছাত্ররা। রাজশাহীতে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বিপিএল এর টিকিট বিক্রিতে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। মুজিব বর্ষের কনসার্টে 19 কোটি টাকার কর ফাঁকের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। মিম, চলতি শিক্ষা বছরের সব বইয়ের ছাড়পত্র হয়েছে 24 মার্চ। তবে এপ্রিলের মাঝামাঝি সময় দাঁড়িয়েও সকল বই পায়নি অনেক জায়গার শিক্ষার্থীরা। তাই আগামী বছর অর্থাৎ 2026 শিক্ষাবর্ষকে সামনে রেখে এনসিটিবি আগেভাগে প্রস্তুতি শুরু করছে। 2026 সালে প্রাথমিক বই অক্টোবরে এবং উচ্চ মাধ্যমিকের বই নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে পৌঁছাবার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং একই সাথে পরিমার্জন করা হচ্ছে 2012 সালের যেই শিক্ষা কার্যক্রম ছিল সেগুলো। বিস্তারিত আমাদেরকে জানাবেন সহকর্মী ফরহাদ বিন নূর। রেওয়াজ মেনে বছরের শুরুর দিন প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ শুরু করলেও এপ্রিলের মাঝামাঝি এসেও অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি সব পাঠ্য বই। যদিও এনসিটিবির সদ্য সাবেক চেয়ারম্যানের আশ্বাস ছিল জানুয়ারির মধ্যেই সব বই দেওয়ার, তবে পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে চলতি বছরের শতভাগ পাঠ্য বইয়ের ছাড়পত্র হয়েছে 24 মার্চ। তবু প্রশ্ন থাকে এ বিলম্ব নিয়ে। ওনার কথার উপরে আশ্বাস দিয়ে উপদেষ্টা মহোদয় বারবার বইয়ের তারিখ ঘোষণা করে লজ্জিত হয়েছেন। মন্ত্রণালয় এই সরকারের আমার মনে হয় এই বই দেওয়া ছাড়া এ ধরনের বড় কোনো দুর্ঘটনা এই সরকারের আমলে ঘটে নাই। এটা সব মূলত তাই হলো এনসিটিবির অপরিকল্পনা। আমরা মনে করব এইবার এনসিটিবি পরিকল্পিতভাবে যাবে। পাশাপাশি আমি একটা দাবি করব যে অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকার 2012 সালের শিক্ষাক্রমে যে পরিমার্জন আনে তাতেও নানা বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক। তাই এই শিক্ষাবিদের পরামর্শ, কারিকুলামে পরিবর্তন বা সংযোজন বিয়োজন নিয়ে আগেই কাজ শুরু করতে হবে। একবারে প্রথম পদক্ষেপ হলো একটা এডুকেশন কমিশন, এবং সেই কমিশনের একটা পার্টের কাজ হবে যে একটা শিক্ষা নীতিটাকে রিভিউ করা এবং এর উপরে বেসিস করে কারিকুলামটা ঠিক করা এবং সেই অনুযায়ী সাজেস্ট করা যে পাঠ্য বই কেমন হবে এবং সেই অনুযায়ী কাজগুলো এখন থেকে শুরু করে দিতে হবে। না হলে কিন্তু আমরা 26 সালের প্রথম দিকে বই পাবো না। চলতি বছরের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আসছে বছরের জন্য আগাম কাজ শুরু করার কথা জানালো এনসিটিবি। পরিকল্পনা করছে বছরের অক্টোবরের মধ্যে 2026 সালের প্রাথমিকের পাঠ্য বই এবং নভেম্বরের মধ্যে মাধ্যমিকের বই মাঠ পর্যায়ে পৌঁছানোর। অলরেডি আমাদের এপিপি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী আমরা এপ্রিলের লাস্ট পার্টে আমাদের টেন্ডার ফ্লোট করছি এবং প্রাইমারির ক্ষেত্রে আমাদের অক্টোবরের 26 অক্টোবরের মধ্যে আমাদের বই চলে যাবে, আর সেকেন্ডারির ক্ষেত্রে এটা মিড পার্ট অফ নভেম্বর। এনসিটিবি আরও জানায় 2026 সালের জন্য পাঠ্য বই পরিমার্জন চলছে, যা এপ্রিলে শেষ হবার কথা। এবং আমাদের যে এক্সপার্ট প্যানেল আছে তার মাধ্যমে আমরা এই পরিমার্জনের কাজটা অলরেডি চলমান রেখেছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
রাজুকের প্লট জালিয়াতিতে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা সহ আসামি 29 জন। দুদকের অভিযোগ, ছেলে জয়কেও ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ দেয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাবেন মশিউর রনিক। 5 আগস্টের পর একে একে বেরিয়ে আসতে শুরু করে সরকারি বিভিন্ন মহলের নানা অপকর্মের নথি। সামনে আসে শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাচলের প্লট বাগিয়ে নেয়ার তথ্য। রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। আর তাদের নানাভাবে সাহায্য করে যান রাজুক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্তারা। তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। নামে মাত্র একটা আবেদন করে শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার 2 মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয়। দুদকের অভিযোগ, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে করা মামলায়ও জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ নিয়ে দুদকের আরও 2টি মামলায় শেখ হাসিনা সহ গ্রেফতারি পরোয়ানা জারি হলো 29 জনের বিরুদ্ধে। সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে 2টি প্লট, এই 2টি প্লটেরই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 19 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে দুদকের করা 6 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মশিউর রনিক, এখন, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই আদেশ দেন। এছাড়া গোলাম মর্তুজা নামের এক ব্যক্তিকে 47 দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে 18 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামে জুলাই আন্দোলনে গুলি করে হত্যা মামলায় চট্টগ্রামের যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকেই ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফ করেন উপদেষ্টা। এ সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ চায় এ সরকার আরও 5 বছর দায়িত্বে থাকুক। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখশ চৌধুরী বলেন, মডেল মেঘনাকে আইন মেনেই গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা কোনো প্রেক্ষাপটে আইন মানা হয়নি বলেছেন, এটি তিনিই জানেন। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা, কেমন? আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এইটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপটটাও জানা যাবে না, উত্তরটাও সঠিক হবে না। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে, আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা।
এবার এক শিক্ষার্থীর আইডি কার্ড ছেনাকে কেন্দ্র করে দুই কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় 3 জন আহত হওয়ার খবর দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় মিরপুর সড়কে যান চলাচল 1 ঘন্টা বন্ধ থাকে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত এক শিক্ষার্থীর কলেজ আইডি ছেঁড়াকে কেন্দ্র করে। পরে রোববার 11:30টার দিকে সিটি কলেজের 2 শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ খবর সিটি কলেজে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই 50 থেকে 60 জন শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে যায়। পরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই পক্ষের। শুরু হয় সংঘর্ষ। ইট পাথর নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায় দুই কলেজের এইচএসসির শিক্ষার্থীরা। লাঠি নিয়ে ও ইট পাটকেল ছুঁড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ? ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শেষে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয় দুই দিকে। পরে আবারও রাস্তায় স্বাভাবিক হয় যান চলাচল। প্রায় সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। অভিযোগ পুলিশের, বর্তমান অবস্থা স্বাভাবিক। ছোট ছোট তুচ্ছ কারণে আমার সাথে আপনার সাথে হয়তো বা ঠেলাঠেলি হলো, আমি জানিও না যে আপনি ঢাকা কলেজ আমি সিটি কলেজ। পরে শুনলাম যে আমি সিটি কলেজ আপনি ঢাকা কলেজ। তো আমার মতো করে আমি ডাকলাম, তার আপনার মতো আপনি ডাকলাম, মারামারি শুরু হয়ে গেল। এখন একেবারে পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক। এখন আমরা এই যে পরবর্তীতে যেন আর কোনো নতুন করে কোনো ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এখানে আমাদের পুলিশ টিম থাকবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে না জড়াতে দুই কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। আরিফ হোসেন, এখন, ঢাকা। কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, বিতর্কিত নিয়োগ বাতিল ও শূন্য পদে নিয়োগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী পলিটেকনিক্যাল রেলগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সকাল থেকে সড়কে জড়ো হতে থাকেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রেলগেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি করেন কারিগরি খাতে পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখার, এছাড়া ডিপ্লোমা কোর্স 4 বছর মেয়াদী করা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার, বিতর্কিত নিয়োগ বাতিল ও শূন্য পদে নিয়োগ সহ 6 দফা দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এদিকে রেলগেটের এক পাশের সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে এ পথে চলাচলকারী যাত্রীরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের ল্যাব সহকারী হিসেবে, আমাদের মেশিনারিজ ক্লিন করবে, আমাদের দেখাশোনা করবে, তারা কি করে টিচার হওয়ার দাবি করে? তারা এখন হাইকোর্টের রিট করছে যে তাদেরকে আরো 33% প্রমোশন দিয়ে আমাদের কারিগরি সেক্টর অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে নিয়োগ দিতে হবে। ডিপ্লোমা যে কোটা 10ম গ্রেড, এই 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমা পলিটেকনিক থেকে যারা পাস করছে ডিপ্লোমা ডিগ্রিধারীদেরই হতে হবে। এখানে জেনারেলের কেউ এসে ভাগ বসাবে বা আধিপত্য বিস্তার করবে, এরকম আমরা মেনে নিব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার রাতে 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয়দের দ্বারা বারবার হামলার শিকার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ জানান, এক শিক্ষার্থীর সাথে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং সিএনজি চালকের ধাক্কা লাগায় ঘটনার কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে সুষ্ঠু বিচার দাবি করেন। মঙ্গলবার সকাল 10টার দিকে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে 1 দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এছাড়া বন্ধ হলগুলো তালা ভেঙে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ নিয়ে আরো জানাতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবেন।
মিম এক দফা দাবি কিন্তু আজকে সকালেই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে হলগুলো যেগুলো তালাবদ্ধ হলগুলো ছিল সেগুলো কিন্তু তারা তালা ভেঙে প্রবেশ করা শুরু করেছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কিন্তু একটি হলের সামনে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, এবং তারা কিন্তু এই যে হলটি রয়েছে শহীদ স্মৃতি হল, এই হলের তালা ভেঙে কিন্তু তারা ইতোমধ্যে প্রবেশ করেছেন। এর আগে আমরা দেখেছি যে দুটি হল রশিদ হল এবং খানজান আলী হল, দুটি হলের তালা ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছেন। এটি তৃতীয় হল, এবং এখানে মোট মেয়েদের হল সহ মোট 7টি হল রয়েছে, এবং এই 6টি হলের তালা কিন্তু তারা আজকে ভেঙে তারা প্রবেশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে কিন্তু শিক্ষার্থীরা একটি কথা বলছেন যে এখানে যে বর্তমান ভিসি রয়েছেন তিনি কিন্তু মূলত শিক্ষার্থী বান্ধব না, এবং তাদের যে হামলা হয়েছে, তাদের উপর যে নির্যাতন হয়েছে সেগুলো কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন সেগুলো নিরাপত্তা দিতে সাধারণ শিক্ষার্থীদের। ঠিক সেই কারণে সব মিলিয়ে কিন্তু তারা বলছেন যে এই যে ভিসি রয়েছে তার অধীনে কিন্তু তারা এই শিক্ষা কার্যক্রম চালাবেন না, এবং সে কারণেই তারা কিন্তু এই ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু তারা আজকে বিক্ষোভ করছেন। এবং আমরা দেখেছি যে গতকালকে কিন্তু এখানে সিন্ডিকেট সভা হয়েছে বিশ্ববিদ্যালয়ের, এবং সেই সিন্ডিকেট সভাতে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং হল খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত সেটি কিন্তু আগামী 2 মে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি 4 মে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে এই সিন্ডিকেট সভা থেকে। তবে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে বেশ কিছু মানুষের সাথে যে হামলার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী জড়িত ছিল, এবং সেই ধরনের 37 জন শিক্ষার্থীকে কিন্তু তারা বহিষ্কারের একটি নির্দেশও দিয়েছেন। তবে কোন 37 জনকে যে বহিষ্কার করা হবে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো লিস্ট কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই শহীদ স্মৃতি হলের তালা ভেঙে যাওয়ার পরে কিন্তু তারা পার্শ্ববর্তী যে হল রয়েছে সেই হলের দিকে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এবং গতকালকে আমরা দেখেছি যে গত পরশুদিন মোট কথা যে 13 তারিখে কিন্তু তারা শিক্ষার্থীরা হলে ঢুকতে শুরু করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী। তো মোটামুটি বলে চলে যে বিশ্ববিদ্যালয়ে এখনো কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে ধরা যায়। তো এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় কুয়েটের যে সার্বিক পরিস্থিতি তার সবশেষ খবর। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম চৌধুরী। ডাকসু নির্বাচনের লক্ষ্যে আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয়ে গত বছরের ডিসেম্বরে একই মাসে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। গত জানুয়ারি মাসে কোড অফ কন্ডাক্ট রিভিউ কমিটি করা হয়। এই দুটি চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। বিগত বছরে বিপিএল এর টিকিট বিক্রির হিসাব গড়মিল, মুজিব বর্ষের কনসার্টে অর্থ আত্মসাৎ এবং ঘরোয়া ক্লাবগুলোর দল নেয়া ও ক্রিকেটার কেনার প্রক্রিয়ায় নানা 9-6 অভিযোগে বিসিবিতে আকস্মিক অভিযান চালিয়েছে দুদকের তদন্ত কমিটি। এরই মধ্যে বেশ কিছু প্রমাণও মিলেছে। অভিযান শেষে একথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত আরিফুল সাহাবের প্রতিবেদনে। ভর দুপুরে হঠাৎ বিসিবিতে হাজির দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানী দল। পরে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অফিসে ঘণ্টাখানেক অভিযান চালায় দুদক। বিভিন্ন জায়গায় রুটিন মাফিক অভিযান চালায় দুদক। তবে বিসিবিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসে দুদকের অনুসন্ধানী দল। এখানেও সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো যাচাই বাছাই করা হবে। বিগত সরকারের আমলে মুজিব বর্ষ পালন নিয়ে দুর্নীতির অভিযোগ আছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। দুদকের তদন্ত দল জানিয়েছে সেই প্রমাণ মিলেছে অনুসন্ধানে। 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত 2টা অথবা 1টা টিম এরকম। কিন্তু এবছর দেখা গেছে যে আপনার ফি যখন 1 লক্ষ টাকা করে দিল তখন 60টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে
কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে মানে 60টা টিম অ্যাপ্লাই করেছে? খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি, বিপিএল এ টিকিটের অর্থ নিয়ে অসঙ্গতি সহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিবিতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিপিএলের 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত টিকিট সেলিংয়ের যেই আয়টা, আপনারা জানেন যে বিসিবির মানে অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সেই আয়ে দেখা গেছে যে গত 8 বছরে 3য় থেকে 10ম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরা এই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা, যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। আপাতত 3টি সুনির্দিষ্ট বিষয়ে তদন্ত চললেও এখনও পুরো প্রক্রিয়া শেষ হয়নি। তাই বিসিবির বিতর্কিত অধ্যায়ের সঙ্গে যুক্ত হতে পারে আরও অনেক কেলেঙ্কারির অভিযোগ। এসকে শাওন, এখন, ঢাকা। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপরে বহিরাগত যুবদল ছাত্রদলের হামলার ঘটনায় বিচার না করে 37 শিক্ষার্থীকে বহিষ্কার ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরাসরি যাব সেখানে। থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। কুয়েটের এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক বক্তব্য আমরা এখনো দেখতে পারিনি। বাংলাদেশের অধিকাংশ যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা এই ব্যাপারে এখনো নির্বিকার, নিশ্চুপ, তারা কেউ এখানে কথা বলছে না। শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো এত আত্মত্যাগের পরে যে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, এই আন্দোলনের শুরুটা কিন্তু শিক্ষার্থীদের হাত ধরে, কিন্তু আজকে সেই শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের জন্য কথা বলার মতো মানুষ আমরা খুঁজে পাচ্ছি না। ছাত্র সংগঠনগুলোকে আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তো আমরা আমাদের প্রথমে যেরকম আমরা আমাদের হতাশা ব্যক্ত করছি, এবং একই সাথে আমরা অনতিবিলম্বে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির যদি পরিবর্তন না হয় এবং আমাদের যে দাবিগুলো উত্থাপন করা হবে সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা খুব দ্রুত কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের আজকের প্রেস ব্রিফিং লিখিত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 18ই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং তার সঙ্গে বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা সাধারণ ছাত্রদের উপরে নির্মম হামলা চালায়। একই সঙ্গে আপনারা এ বিষয়ে অবগত আছেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল জোরপূর্বকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। সাধারণ শিক্ষার্থীরা সেই জোরপূর্বক দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিলেই তাদের উপরে ছাত্রদল এবং বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা হামলা চালায়। সেই ঘটনার প্রতিবাদ আমরা জানিয়েছি। গত 18ই ফেব্রুয়ারি সে সময় বাংলাদেশের প্রায় সবগুলো অভ্যুত্থানপন্থী ছাত্র রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল, এবং সেখানে আমরা সংবাদ মাধ্যমের একটি সরব ভূমিকা লক্ষ্য করেছিলাম। দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কুয়েটের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল এই কার্যক্রম পরিচালনা করে। এমনকি যখন ছাত্রদল যুবদল বিএনপির যৌথ হামলা চলছিল তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। কুয়েট ইস্যুতে সংবাদ সম্মেলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে আলোচনার শুরুতে তিনি একথা জানান। বলেন, যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য আবারও ফিরে আসবে। এ সময় এনডিএম ববি হাজ্জাজ বলেন, সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় একমত পোষণ করছে তার দল। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে।
যেই সংস্কারের যেই চর্চাটা আমরা বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। মিয়ানমারে আটক 20 বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। একই সঙ্গে ভূমিকম্পে ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম শেষে দেশে ফিরেছে সশস্ত্র বাহিনীর 55 সদস্যের একটি দলও। এ নিয়ে ব্রিফিং করছেন নৌবাহিনীর কর্মকর্তারা, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান শেষে বানৌজা সমুদ্র অভিযানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান গত 8 এপ্রিল 2025 মায়ানমারে গমন করে। জাহাজটি 11 এপ্রিল 2025 তারিখে মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছায়। 12 এপ্রিল 2025 মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষ হতে ইয়াঙ্গুন অঞ্চলের মুখ্যমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে প্রায় 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করে। এছাড়াও ইতিপূর্বে সেনা ও বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে 2 ধাপে আরও 31.5 মেট্রিক টন ত্রাণ পৌঁছে দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় 3 ধাপে মোট 151 মেট্রিক টন ত্রাণ ও মানবিক সহায়তা মায়ানমারে প্রেরণ করা হয়। ত্রাণ সহায়তার পাশাপাশি ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলও প্রেরণ করা হয়। গত 30 মার্চ ও 1 এপ্রিল 2025 বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক, ফায়ার ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত 55 সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল মায়ানমারে গমন করে। শরৎপুরে জাজিরায় বোমা বিস্ফোরণ যেন ছেলে খেলা। আধিপত্য নিয়ে সংঘর্ষে হরহামেশাই ব্যবহার করা হচ্ছে হাতবোমা। ঝরছে প্রাণ, অনেকেই হচ্ছেন পঙ্গু। অভিযোগ রয়েছে নৌপথে আসছে সরঞ্জাম, পরে স্থানীয়ভাবেই তৈরি হয় বোমা। সম্প্রতি জাজিরায় সংঘর্ষে হাতবোমার ব্যবহার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। আধিপত্য বিস্তার ঘিরে 7 দিনের ব্যবধানে গেল রোববার শরীয়তপুরের জাজিরায় আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। 26 পাড়া এলাকায় ঘটানো হয় শতাধিক হাতবোমার বিস্ফোরণ। এর আগে গত 5 এপ্রিল দেশ জুড়ে আলোচিত হয় জাজিরা বিলাসপুরে আধিপত্য বিস্তার ঘিরে দুই পক্ষের সংঘর্ষে মুহুর্মুহু হাতবোমা ব্যবহার, যেখানে দেখা মেলে বালতি ভর্তি হাতবোমা। ব্যবহার হয় ঢাল, সরকি, রামদা। যদিও স্থানীয়দের কাছে এসব ঘটনা গত 4 দশকের বিভিন্ন সংঘর্ষের খণ্ডচিত্র। গেল বছরের 2 এপ্রিল এমনই এক সংঘর্ষে হাতবোমার আঘাতে নিহত হয় বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের সজীব মুন্সি। বছর পেরিয়ে স্বামীর কবরের পাশে স্ত্রী সোনিয়া আক্তারের আর্তনাদ। তার মতো অনেকেই হারিয়েছেন স্বামী, সন্তান আর প্রিয়জনকে। হাতবোমার আঘাতে শরীরে ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। হাঁটতে পারিনি, চলাফেরা করতে পারিনি, বেডে ছিলাম 3 মাস পর্যন্ত, পা প্লাস্টার করা ছিল। কত মা সন্তান হারাইব, কত ছেলে মেয়ে বাবা হারাইব। আমার বাচ্চার 4 বছর, হ্যাঁ, বাবা যার না থাকে ওর দুনিয়াতে কি থাকে। সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন কোন জায়গায় গ্যাঞ্জাম হইব, কখন কোন জায়গায় বোমাবাজি হইব। যদি বমের এইটা জায়গায় দেশে তো এই দেশ ঠান্ডা যাবো। বমের মাইন না থাকলে দেশে মাইর কি করবো না। ধরা খাইলে 2-1 দিনের মধ্যে জামিন দিয়ে দেয়, বেশি হইলে 5-6 দিন খাটে জামিন আইসা পরে, মানে ওর ওই ক্ষমতা। আর জলিল মাদরে টাকাও নাই, হ্যাঁ টাকা খরচও করতে পারে না, আর হ্যাঁ ক্ষমতাও নাই। যে কোনো মুহূর্তে মনে করেন যে দেখা যাইতেছে বম পড়তেছে, ভালো মানুষের উপর বম পড়তেছে, যারা মারামারি করে তাদের উপর বম পড়ে, মহিলা বলেন পুরুষ বলেন।
এসব হাতবোমা তৈরির রসদ কোথা থেকে আসে, কিভাবেই বা তৈরি করা হয় হাতবোমা, সে সবই জানাচ্ছিলেন বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের আলী হোসেন মুন্সি। টলারে করে আনি আইনে এখানটা যায়, এই নদীতে যায়, এখান পথে তো নামাই রাখে। বাচ্চা আইনে মনে করেন যে এরা ওই পাড়ায় বাড়িটা হেসে ওই যে এই 1.5 ইঞ্চি 1 ইঞ্চি ছবি আছে না তারকারা, এই তারকাটার ভিতরে ভরে মামলা নিয়েছে পুলিশ বাদী হয়ে। সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগের কথা জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত 5 তারিখে যে ঘটনাটা আপনারা দেখেছেন সেটা আমরা মামলা নিয়েছি পুলিশ বাদী হয়ে, এবং ইতিমধ্যে আমরা 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই অভিযান আমাদের অব্যাহত আছে। 1984 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় হাতবোমার সহিংসতা। আধিপত্য বিস্তারে এখন এসব সংঘর্ষের নেতৃত্বে রয়েছে জাজিরার বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিপক্ষ জলিল মাতবর। বর্তমানে তারা দুজনই কারাগারে। তাদের বিরুদ্ধে রয়েছে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা। 4 দশক ধরে এই অঞ্চলে চলে আসা এই সংঘাত সংঘর্ষ এখন বোমার রাজনীতিতে পরিণত হয়েছে। বিলাসপুরের বাতাসে এখন বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। বিলাসপুরের এই সর্বশেষ ঘটনার মধ্য দিয়ে বোমা আতঙ্ক থেকে মুক্ত হতে চায় এই অঞ্চলের মানুষ। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। জাতীয় নির্বাচনের জন্য ব্যালট পেপার সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সকালে সংসদ ও স্থানীয় নির্বাচনের ব্যালট মুদ্রণ নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। তিনি আরও জানান, অতীতে অপ্রয়োজনীয় ব্যালট পেপারগুলো নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিংয়ের সময়সীমাটা কতটুকু লাগে? ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। তাহলে 3 থেকে 4 মাস। এখন আপনারা যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবেন, আমরা সেইভাবে এখন যে সিদ্ধান্তটা হবে নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে, সে অনুযায়ী আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। এবারে দেশের বাইরের খবর। নিরস্ত্রীকরণের শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মধ্যে গাজার প্রায় 70% এলাকা ফিলিস্তিনিদের জন্য বিপজ্জনক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। এতে গাজা স্মরণকালের ভয়াবহ মানবিক সংকটে পড়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে সরকারকে চিঠি দিয়েছেন ইসরায়েলের প্রায় 1,500-এর বেশি সেনা সদস্য। আরও জানাবেন তানভীর জনি। প্রথম দফার যুদ্ধবিরতি শেষে গাজাকে অবরুদ্ধ করে আবারও হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী। এবার ফিলিস্তিনি নারী ও শিশুর পাশাপাশি ইসরায়েলিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে গাজার হাসপাতালগুলো। এছাড়াও উপত্যকার উত্তর ও দক্ষিণের বহু শরণার্থী শিবিরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এত কিছুর পরও সফলতার মুখ দেখছে না হামাস ইসরায়েল দ্বিতীয় দফার যুদ্ধবিরতি। তবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। গাজার পুনর্গঠন ও মানবিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ডাক দিয়েছে দুই দেশ, যেখানে সহযোগিতা চাওয়া হয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের। যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্রকরণের শর্ত জুড়ে দেওয়া হয়, যা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে সংগঠনটি। 45 দিনের যুদ্ধবিরতির ওই প্রস্তাবে গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে অবশিষ্ট 8 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে হামাস বলছে তাদের নিরস্ত্র না করে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে যুদ্ধের ইতি টানতে হবে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলিদের আগ্রাসনে গাজার 70% বেশি ভূখণ্ড এখন উচ্ছেদ ও বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের তীব্র সহিংসতায় বাস্তুযুদ্ধের সংখ্যাও রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এতে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় মানবিক সংকটে ফিলিস্তিনিরা। The humanitarian situation is now likely to be the worst it has been in the 18 months since the outbreak of hostilities. Such halt to date. Humanitarian aid should be above any sort of political decisions. ইসরায়েলিদের আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা, খুঁজে ফিরছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রিয়জনদের। তবে এসব ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই তাদের কাছে।
لأنجزنا يمكن 80% عايشين من تحت الأنقاض. فيش عندنا معدات نطلع اولادنا، يعني لو في عندنا معدات كلش طلعناها من اول باول، كله طلع من اول. فشل لأن الإمكانات غير موجودة وأن المقدرات غير موجودة وبالتالي এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের দাবিতে সরকারকে চিঠি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান এহুদ বারাক। এতে আরও স্বাক্ষর করেন ১৫০০-এরও বেশি বর্তমান ও সাবেক সেনা সদস্য। এছাড়া ২ শতাধিক ইসরায়েলি সামরিক ডাক্তারও যুদ্ধের অবসান চেয়ে আবেদন করেছেন। তবে স্বাক্ষরকারী সব সেনাদের বরখাস্ত করার হুমকি দিয়েছে ইসরায়েল সরকার। তানভীর জনি, এখন বিশ্ব। এবারে খেলার খবর। স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। টানা 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নিগার সুলতানার দল। স্কটিশদের হারাতে পারলে মূল পর্বের আরও কাছে যাবে লাল সবুজ প্রতিনিধিরা। এবারের বাছাইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ 2 ম্যাচ খেললেও স্কটল্যান্ড খেলেছে 3 ম্যাচ। এর মধ্যে 2টিতে জিতলেও 1টিতে হেরেছে দলটি। 6 দলের বাছাই পর্ব থেকে 2 দল খেলবে মূল পর্বে। এখন দুপুর শেষ করব। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। এপ্রিলের মাঝামাঝিতেও পাঠ্য বই পায়নি অনেক শিক্ষার্থী। চলতি বছরের অভিজ্ঞতা নিয়ে আগাম কাজ শুরু এনসিটিভির। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী আমরা এপ্রিলের লাস্ট পার্টে আমাদের টেন্ডার ফ্লোট করছি। প্লট জালিয়াতিতে এবার জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। হাসিনা সহ 29 আসামি। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে 3 সাবেক পুলিশ কর্তা। আইন মেনেই মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার। আইন উপদেষ্টার বক্তব্যে দ্বিমত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা কেমন। আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। আইডি কার্ড ছেঁড়া ও মারধরের জেরে সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের ছাত্ররা। ভিসি পদত্যাগের 1 দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং বিপিএল এর টিকিট বিক্রিতে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। মুজিব বর্ষের কনসার্টে 19 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।